Thank you everyone. Today I am going to discuss about English second paper correct form of verbs number 4. আজকে 4 নাম্বার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারের। দেখো দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ব্র্যাকেটে আছে বি ফুল অফ হার্ডশিপ। এখন এই জায়গায় কিন্তু তোমাদের একটু বোঝায় অসুবিধা হয় অথবা ভুল হয়। যেমন বি আছে, বি হচ্ছে কি এর ভিতরে আমাদের এম ইজ আর ওয়াজ আর আরও অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে এখন আমাদের এটা কোন টেন্সে আছে প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স এটা আছে প্রেজেন্ট টেন্সে। ক্লিয়ার? এখন প্রেজেন্ট টেন্সে হয় এম ইজ আর যে কোনো একটা বসবে। এখন আমাদের এই জায়গায় এই এরকম যদি বি দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, অনেকে কিন্তু ফার্মার্সের এস দেখে এই যে এসটা আছে এটা দেখে কিন্তু চিন্তা করবে যে এখানে আর হবে না। অর্থাৎ অবযুক্ত সেন্টেন্সের একটা রুল লিখে রাখো তোমরা। অবযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ দেখে আমাদের ভার্ব নির্ধারণ করতে হয়। তাহলে দ্য লাইফ এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে কি হবে ইজ হবে আমাদের, এই কারণে কি হবে ইজ। ক্লিয়ার? এই জায়গায় আমাদের কি হবে ইজ ফুল অফ হার্ডশিপ, অর্থাৎ আমাদের এই কৃষকের জীবন খুব কঠোরতায় পরিপূর্ণ। মেনি ফার্মার্স ড্যাশ নট নো। এখন দেখো যে মেনি এই জায়গায় আমাদের একটা এ আছে। ক্লিয়ার? আমাদের এখানে কি আছে একটা মেনি এ, এখানে মেনি এ ফার্মার্স, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাদের সিঙ্গুলার বুঝিয়েছে যে মেনি ফার্মার যদি থাকতো সেক্ষেত্রে এখানে হতো কি ডু নট, আর এখানে উত্তর হবে কি ডাজ নট। মেনি এ ফার্মার্স মানে ওই কৃষকদের আলাদা আলাদা করে বুঝিয়েছে। ক্লিয়ার? এই কারণে কি হবে ডাজ নট। যেমন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে ডাজ নট আর বাকি সব ক্ষেত্রে ডু নট। এটা মনে রাখবে যে হাউ টু কাল্টিভেট সাইন্টিফিকলি, অর্থাৎ মেনি এ ফার্মার্স এখানে কি হবে একটা এ, ফার্মার্স ডাজেন্ট অথবা ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিকলি, কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করতে এটা তারা জানে না। দে ড্যাশ ওয়ার্ক হার্ড, তারা এই জায়গায় কি দেখো এটা আছে প্রেজেন্ট টেন্সে আছে, দে হচ্ছে প্লুরাল, এই কারণে ওয়ার্কের জায়গায় ওয়ার্কে হবে, কোনো পরিবর্তন হবে না। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, অর্থাৎ সকাল টু সন্ধ্যা পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে। বাট দে আর টয়েল, এই টয়েলের যে অর্থটা এটা তোমরা লিখে রাখতে পারো যে আমাদের টয়েল মানেটা কি। ক্লিয়ার? এই টয়েলটার অর্থ তোমরা কিন্তু অনেকেই জানো না যে টয়েলটার মানে আমাদের কি। ক্লিয়ার? টয়েল হচ্ছে এই জায়গায় পরিশ্রম, টয়েলটা হচ্ছে পরিশ্রম। বাট দে আর টয়েল, টয়েল হচ্ছে তাদের যে পরিশ্রমটা। ড্যাশ গো, ক্লিয়ার? এখানে হবে কি গোস। এখন এইটা কিন্তু বোঝার আছে যে আমাদের এই জায়গায় ভাবটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল হবে। বাট দেয়ার টয়েল তাদের পরিশ্রম, এই পরিশ্রমটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি এই দেয়ার ধরতাম সেই ক্ষেত্রে প্লুরাল হতো, কিন্তু তাদের পরিশ্রমটাকে ধরা হয়েছে সেক্ষেত্রে কী হবে আমাদের গোস দিতে হবে। গোস অ্যাওয়ে ডিউ টু লেক অফ সায়েন্টিফিক নলেজ, এটার মানে হচ্ছে যে বাট দেয়ার টয়েল তাদের পরিশ্রম, গোস অ্যাওয়ে ডিউ টু কারণে লেক অফ সায়েন্টিফিক নলেজ, অর্থাৎ তাদের এই বিজ্ঞানসম্মত জ্ঞানের অনেক অভাবের কারণে তাদের পরিশ্রমটা কী যায় বৃথা যায়। এরকম আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার অফার্স এ লট অফ অপরচুনিটিস, অনেক সুযোগ সুবিধার কী করছে অফার করছে। টু দেম উইথ এ ভিউ টু, উইথ এ ভিউটির পরে বার্বের সাথে আইএনজি যোগ হবে। ইলুমিনেটের জায়গায় কী হবে ইলুমিনেটিং দেয়ার সাফারিংস। ক্লিয়ার? অর্থাৎ আমাদের সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে যাতে তাদের দুঃখ কষ্টে লাঘব হয়। আর আনফর্চুনেটলি, অর্থাৎ আনফর্চুনেটলি মানে কি হঠাৎ বা দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দে ড্যাশ নট অ্যাভেল, এখানে দে ডু নট অ্যাভেল দেমসেলফ অফ দোজ অপরচুনিটিস, অর্থাৎ তারা সচরাচর সেই সুযোগটা পায় না। ক্লিয়ার? দের পরে কী হয় ডু নট হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। ইট ইজ টাইম, এখন ইট ইজ টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কোন টেন্স হয় পাস্ট টেন্স হয়। ইট ইজ টাইম দে গেটের জায়গায় কী হবে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট হেল্প, এই জায়গায় হেল্পের জায়গায় কী হবে হেল্পড। ক্লিয়ার? হেল্পের জায়গা হবে হেল্পড। আমি আবার বলতেছি যে এই জায়গায় ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন, তারা এখন কি বিজ্ঞানসম্মত যে একটা পদ্ধতি আছে সেটা শিক্ষা পাচ্ছে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হেল্প সাহায্য করতেছে দেম তাদেরকে। ইফ দে ড্যাশ এডুকেটেড, দেখো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চারটি। ক্লিয়ার?
ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো। এখন এটার একটা নিয়মটা হচ্ছে কি, যে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে শুড, কুড, উড ইত্যাদি ব্যবহৃত হয়। এই রুলটা এখানে বসছে, তোমরা লিখে রাখবা যে ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়, এটা হচ্ছে পাস্ট টেন্সে, দে উড কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারবে, বেটার ভালো, টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের উন্নতির ক্ষেত্রে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস, এই লাইট জায়গা কি হবে, লাইস। এখন লাইস কেন হবে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সৌভাগ্যটা, লাইস। ক্লিয়ার? যেমন দেখো, এই অবযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ দেখে কি করতে হবে, আমাদের ভার্বটা নির্ধারণ করতে হবে। দ্য প্রসপারিটি, এটা হচ্ছে সৌভাগ্য, এটা সিঙ্গুলার, এই কারণে এল-আই ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার উপর আমাদের সৌভাগ্যটা নির্ভর করে। ড্যাশ এডুকেট এ ফার্মার। ক্লিয়ার? আচ্ছা, এডুকেটিং মানে কি, শিক্ষিত হওয়া। এডুকেটিং এ ফার্মার ড্যাশ মিন, এখানে আমাদের কী হবে, মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমাদের গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জিরান্ড করতে পারি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ। এডুকেটিং এ ফার্মার মিনস হচ্ছে বোঝায়। ক্লিয়ার? এখানে কি যুক্ত হবে, এস যুক্ত হবে, কারণ এটা সিঙ্গুলার। এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে বলছে। যদি একজন কৃষককে আমরা কি করতে পারি, শিক্ষিত করতে পারি। এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, একটা পরিবার শিক্ষিত হবে, একটা জাতি শিক্ষিত হবে। ক্লিয়ার? এরপরে রেজাল্ট দেখো, যে রেজাল্টের জায়গায় রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, তাহলে এখানে মে রেজাল্ট, অর্থাৎ সম্ভাবনা অর্থে আসতে পারে মে রেজাল্ট অথবা শুধু রেজাল্টস। মে রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এটা সম্ভাবনা অর্থে বুঝিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে বাবুল আইসিটি ক্লাস। এই চ্যানেলটিতে সম্পূর্ণ আইসিটির ভিডিও আপলোড করা হয়, প্রয়োজনে ঢুকে দেখতে পারো। আর আমার এই বাবুল এইচএসসি ক্লাসে আইসিটি বাদে সব ধরনের ভিডিও আপলোড করা হবে। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।